বলছেন। কিরে, ভয় পাচ্ছিস? এই জন্যই বলেছি আসার দরকার নেই। শুনলি না তখন আমার কথা? এত রাতে এখানে বসে আছিস, ভয় ডর আছে তোর? কাল এত বড় একটা ঘটনায় যেখানে পুরো গ্রাম ভীত, সেখানে তুই এত রাতে এই নদীর পাড়ে বসে আছিস। মাথা কি কাজ করা বন্ধ করে দিয়েছে তোর? মানলাম ভ্রমরীকে তুই ভালোবাসতিস, তাই বলে পারিপার্শ্বিক অবস্থার কথা ভুলে যাবি? তিস্তা ততক্ষণে ধ্যান ভাঙল, চারপাশে তাকালো। আসলেই তো এত রাত হয়ে গেছে, সে অবাক হয়। এত রাত অবধি সে এখানে বসেছিল। তিস্তার জবাব না পেয়ে মাস্টার মশাই আরেকটু রেগে যায়, হাত ধরে টান দেয় উপরে যাওয়ার জন্য। কিন্তু তিস্তা ঠায় দাঁড়িয়ে থাকে, নিষ্প্রাণ কণ্ঠে বলে, মাস্টারমশাই, আমাদের সাথে খুব বড় কিছু হবে বোধহয়। মাস্টার মশাই এতক্ষণ পরে তিস্তার এমন রহস্য মাখা বাক্য শুনে হতভম্ব হয়। কি বললো তিস্তা? অনেক বড় কিছু হবে মানে? তিস্তা কি নিজের মাঝে নেই? প্লাবনের উত্তপ্ত রাগ হঠাৎ ছিমিয়ে আসে, নেতিয়ে যায় তার বিশাল তেজ। একটু কোমল হয়, নিজেদের মাঝে অধিক দূরত্বটা খানিক খোঁচান। একটু এগিয়ে এসে স্নেহভরা হাতটা তিস্তার মাথা রেখে কোমল কণ্ঠে বলল, কি বলছিস তিস্তা? কি হবে? তোর কি ভ্রমরীর জন্য খারাপ লাগছে তাই এমন করছিস? কি হয়েছে বল? তিস্তা এবার নিজের নিষ্প্রাণ দৃষ্টিজোড়া মাস্টার মশাইয়ের উপর নিস্তব্ধ করে। বৃষ্টির মাঝেও তিস্তার চোখের কোণে থাকা অশ্রুর কণাগুলো বেশ বোঝা যাচ্ছে। প্লাবনের টর্চ লাইটের আলোয় তিস্তার চোখের কোণে অশ্রুকণা গুলো চিকচিক করে উঠল। মানবীর চোখের কোণে অপ্রত্যাশিত অশ্রু দেখে ভীত হলো প্রেমে লেপ্টে থাকা পুরুষ। আহ্লাদের স্বরে বলল, কাঁদছিস কেন তিস্তা? কি হয়েছে? জ্বর দিয়েছি বলে কাঁদছিস? আচ্ছা, আর মারবো না, তবুও কাঁদিস না। প্লাবনের কোমল কণ্ঠে আহ্লাদ পেয়ে যায় তিস্তার চোখের অশ্রুকণাগুলো। আগের চেয়ে দ্বিগুণ বেগে তারা ছড়তে আরম্ভ করলো। তিস্তা ভীত হলো, তার হঠাৎ করে ভীষণ ভয় চেপে উঠল। সে স্থান, কাল, পাত্র সব ভুলে গেল এক নিমিষেই। দ্রুত গিয়ে মাস্টার মশাইয়ের হাত জড়িয়ে ধরলো, পৃথিবীর সব আকুতি ঢেলে দিল তার কণ্ঠে। একটু আশার আলোর খোঁজে মাস্টার মশাইয়ের হাতখানা চেপে ধরে আকুতি মাখানো কণ্ঠে বলল, আমাকে বাঁচান মাস্টারমশাই, আমি মরতে চাই না, আমাকে বাঁচান। মৃত্যু খুব কঠিন, আমি মরবো না। ভুল জায়গায় এমন অপ্রত্যাশিত কথা শুনে একটু থমকে যায় প্লাবন। তিস্তা মৃত্যুর কথা কেন বলছে? মেয়েটা কি ধীর ধীর উন্মাদ হচ্ছে? এহেন কথা কেন বলছে মেয়েটা? অতিরিক্ত শোকে কি তার মস্তিষ্কের সচলতা হারিয়েছে? প্লাবনকে চুপ থাকতে দেখে তিস্তার ভীত মনে আরো ভয় ঢুকে গেল। তবে কি মাস্টার মশাই তাকে বাঁচাবে না? এই পৃথিবীতে হঠাৎ করেই বেঁচে থাকার ভীষণ ইচ্ছে জাগছে তিস্তার। ভ্রমরীর করুণ মৃত্যু দেখেই হয়তো তার এমন মৃত্যুজাতির উদয়। সে ভীত কণ্ঠে আবার বলল, আমাকে বাঁচাবেন না মাস্টারমশাই, আমাকে বাঁচাতে পারবেন না আপনি। তবে কি আমিও মারা যাব? জমিদারের বউ মধুসুখীর মতো অত ভালোবাসা না পেতেই আমি মারা যাব? প্লাবন হতভম্ব। মেয়েটা কি বলছে আবল তাবল? সে তিস্তার বাহুতে ভরসার হাত রেখে বলে, তুই কেন মরবি? মৃত্যু কি এত সোজা? এসব বলছিস কেন? কারণ মধুসুখী জীবিত হওয়া শুরু করেছে বোধহয়। বৃষ্টির দাপটে কথাটা খানিক অস্পষ্ট হয়ে কানে যেতেই ভড়কে যায় প্লাবন। বিস্মিত কণ্ঠে বলে, কি? তিস্তা আর ডান হাতে তর্জনী আঙুলটা সামনের দিকে তাক করলো, অদ্ভুত কণ্ঠে বলল, মধুসুখী আজ বৃষ্টির জল শুষে নিচ্ছে না, তার মানে সে জীবিত হতে চাচ্ছে। তার মানে আমাকে মরতে হবে মাস্টারমশাই। আমি জন্ম নিয়েছি আর মধুসুখী মৃত ঘোষিত হয়। এই মধুসুখী জীবিত হচ্ছে, তবে কি আমার মৃত্যু ঘনিয়ে এলো? প্লাবন তিস্তার কথার ভিত্তিতে সামনে তাকায়। টর্চের আলো মধুসুখের উদ্দেশ্যে মারতেই পিলে চমকে ওঠে তার। না চাইতেও দু পা পিছিয়ে যায়। মনে ভেসে ওঠে কিছু যুক্তিহীন বিশ্বাস। মধুসখীতে আজ খড়খড়ে মাটি নেই, ভিজে উঠেছে সে। এত বছর পর তার এহেন পরিবর্তন কেন? তবে কি না, আর ভাবতে পারে না প্লাবন। নিজের অবস্থান ভুলে যায় সে।
জড়িয়ে ধরে তিস্তাকে। ভীত কণ্ঠে বলে, এসব কি বলছিস তুই? কিছু হবে না তোর। কিসের সাথে কি মিলাচ্ছিস? দেখবি কাল রোদের আলো পড়তেই মধু সখী আবার খড়খড়ে হয়ে গিয়েছে। তুই চিন্তা করিস না। তিস্তা কি ভেবে যেন খানিক হাসে, নিভু নিভু কণ্ঠে বলে, আমায় বাঁচাবেন না মাস্টারমশাই? নাকি মধুসুখী বেঁচে যাবে? গ্রামের জেলেদের ঘর কি তবে রমরমা হবে আবারও? প্লাবন আর কিছু বলার আগেই অনুভব করলো তিস্তার শরীর ছেড়ে দিয়েছে। হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছে। অনেক সময় একটানা বৃষ্টিতে ভেজার ফলে হয়তো এ দশা। প্লাবন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তিস্তাকে কোলে তুলে নিল। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। তার মনে হচ্ছে মধুসখী পিছন থেকে তার পা টেনে ধরছে। সুন্দর মধুসখী হয়তো রাক্ষসী রূপ ধরে বলছে তিস্তাকে তার কাছে দিয়ে যেতে। মাস্টারমশাইয়ের ভীত মন আরো ভীত হলো। সে দৌড়ে সিঁড়ি ভেঙে পড়ে উঠে গেল। মধুসখী কেন? কাউকেই সে দিবে না তিস্তাকে। তিস্তা কেবল তার। তিস্তার নিস্তেজ শরীরটার দিকে তাকিয়ে বারবার ডুকরে কেঁদে উঠেছে লতিকা বেগম। তিস্তার বাবাও মন খারাপ করে বসে আছে চার পায়াটায়। তিস্তার মা কেবল মেয়ের মাথার কিনারায় বসে জলপট্টি দিয়ে যাচ্ছে। প্লাবন দরজার কোণায় দাঁড়িয়ে আছে। এত রাতে গ্রামে ডাক্তার পাওয়াটা অসম্ভব হলেও এত রাতে গ্রামে ডাক্তার পাওয়াটা অসম্ভব হলেও এত রাতেও তিস্তা ডাক্তারের চিকিৎসা পাচ্ছে। তাও গ্রামের ডাক্তার না, শহরের ডাক্তার। মোড়ল সাহেবের বড় ছেলে মাহিন গত সপ্তাহে সে শহর থেকে এসেছে। শহরে সে ডাক্তারি পড়াশোনা করে। গ্রামের লোকে বলে মোড়লের পুরো উল্টো তার ছেলে। যেমন ভদ্র তেমন নম্র, অনেক মিশুকও। সে ডাক্তারি পড়াশোনা করছে বর্তমানে। তিস্তার এমন অবস্থা দেখে দিক বেদিক ভুলে তিস্তার বাবা শেষমেশ মাহিনের কাছে যায়। এত ঝড় বৃষ্টিতে মোড়ল ছেলেকে আসতে দিতে না চাইলেও মাহিন বাবার কথা অমান্য করে ছুটে আসে। নিজের কাছ থেকে কিছু ওষুধপত্র তনয়ার দিকে এগিয়ে দিল মাহিন। বেশ নম্র কণ্ঠে বলল, চাচি, এই ওষুধগুলো ওরে খাইয়ে দিবেন। রাতের মাঝে জ্বর নেমে যাবে আশা রাখি। তনয়া বেগম দ্রুত ওষুধগুলো নিয়ে মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার স্বরে বললেন, আপনি বড় উপকার করলেন। মাহিন ছোট্ট হাসি দিয়ে বলল, আমি আপনার ছোট, আপনি অন্তত আমাকে আপনি বলে লজ্জা দিবেন না। আপনার ছেলের মতোই আমি। আজ তাহলে আসে। তিস্তার বাবা আমান শেখ উঠে দাঁড়ালো। ইতস্তত ভরা কণ্ঠে বলল, আপনার পারিশ্রমিকটা কত যদি বলতেন। মাহিন উঠে দাঁড়ালো, বিনয়ী কণ্ঠে বলল, লজ্জা দিবেন না এইসব বলে। আমরা একই গ্রামে, আমাদের আবার কিসের পারিশ্রমিক? আপনাদের জন্যই ডাক্তারি পড়ছে, আপনাদের কাজে আসার জন্যই তো এত সব। রাতে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আজ আসি তাহলে। অতঃপর মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনি তো গ্রামের সবার পছন্দের মাস্টার মশাই প্লাবন, তাই না? আপনার অনেক প্রশংসা শুনি, আজ দেখেও নিলাম। একদিন দেখা করবো আপনার সাথে। ভালো থাকবেন। মাস্টার মশাইও বিনয়ের সাথে মাথা নাড়ালো, যার অর্থ আচ্ছা। মাহিন নিজের ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। তার কাছে তার পিছে পিছে এগিয়ে দেওয়ার জন্য আমান শেখও গেল। মাহিন বের হতেই লতিকা বেগম মুক্ত কণ্ঠে বললেন, এতদিন শুইনা আইসি এ পোলা নাকি অনেক ভালা। আজ দেখলাম ও মোরলের মতন চামড়া বেড়ার। এত ভালো পোলা, তারে উপরওয়ালা বাঁচায় রাখুক। তিস্তার মা তনয়া বেগমও তিস্তার মাথায় জলপট্টি দিতে দিতে কৃতজ্ঞতার হাসি দিলেন। কিন্তু মাস্টার মশাইয়ের মনে চলছে ভিন্ন দ্বন্দ্ব। সে মাহিনের চোখে অন্য কিছু দেখেছে তিস্তার জন্য। মুগ্ধতা বলা যায় সেটাকে। গ্রামে ভ্রমরীর মৃত্যুর খবরের সাথে আলোড়ন জাগিয়েছে আরেকটা খবর। মৃত্যু মধুসখীর খড়খড়ি ভাব উধাও হওয়ার খবর। এখনো পানি আসেনি, তবে মৃতভাবটা এখন নেই। আগের মতন অত খরা নেই। নদীর বুক এখন কোমল হয়েছে, মাটি নরম।
জেলেদের মুখে অসাধারণ হাসি, নতুন সুখের দেখা মিলবে বলে। মধুসখীর নদীটা বেশ লক্ষ্মী নদী, এ বেঁচে উঠলে জেলেদের ঘরে পরিপূর্ণতা দিবে দুহাত ভরে। দীর্ঘ দুদিনের অসুস্থতায় মিয়ে গিয়েছে তিস্তা। আজ সকাল হতে হতেই স্নান করে রোদে এসে দাঁড়ালো তিস্তা। চোখের নিচে কালো দাগ পড়েছে, মুখে দু একখানা কালো দাগের উপস্থিতি। শরীরটাও সামান্য শুকিয়ে গিয়েছে। হঠাৎ বাহিরের দূরের পথ থেকে গাড়ির শব্দ ভেসে এলো। গ্রামে অত গাড়ি তো আসে না, কেবল পুলিশের গাড়ি আসে। তবে কি বড় অফিসাররা গ্রামে এলো? ভ্রমরের সাথে হওয়া অন্যায়ের কোনো খোঁজ মিলল? তিস্তা ভেজা চুলে গামছা জড়ানো অবস্থায় ছুটে গেল। তনয়া বেগম তখন রান্নাঘরে কেবল ভাতের হাঁড়ি বসিয়ে দিল। গরম ভাত খেয়ে আমান শেখ দোকানে যান। বাজারে তার বড় মুদির দোকান আছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার আর্থিক অবস্থা বেশ ভালো। তিস্তাও আজ স্কুলে যাবে। গরম ভাত পেটে থাকলে মাথা ঠান্ডা থাকবে। পেট শান্তি মানেই দুনিয়া শান্তি। মেয়েকে হঠাৎ ছুটে যেতে দেখে তনয়া ডাক দিল চওড়া কণ্ঠে। কে শুনে কার কথা, কে শুনে কার ডাক? তনয়ার ডাকে ঘর থেকে আমান শেখ বেরিয়ে আসলেন। ছোট্ট কণ্ঠে খানিকটা বিরক্ত ভাব মিশিয়ে বললেন, কি হয়েছে? সারের মতন চেঁচাচ্ছ কেন? বাড়ির বউয়ের গলা গঞ্জের হাট অবধি পৌঁছচ্ছে বোধ হয়। তনয়া বেগম খেপে গেলেন। অসন্তোষজনক কণ্ঠে বললেন, আমি কি করব? মেয়ে একটা তো হয়েছে উড়নচণ্ডী, এই জ্বরে গোসল দিল, এখন আবার কই যেন ভেজা চুলে ছুটে গেল। কি করব আমি এই মেয়ে নিয়ে? আগুনে ভাত চড়িয়েছি, আপনি একটু গিয়ে দেখুন না কোথায় গেল। মাথা আবার ঘুরিয়ে টুরিয়ে পড়ে গেলে হবে আর এক কেলেঙ্কারি। আমান শেখের কপালে ভাঁজগুলো আরেকটু গাঢ় হলো। বিরক্তিটা সরে গিয়ে ভাঁজ পড়ল চিন্তার। মেয়েটা এত অসুস্থতার মাঝে ছুটোছুটি করছে। এই মেয়েটাকে নিয়ে সে যত চিন্তা করে, বড় মেয়েটাকে নিয়ে তার এক ভাগ চিন্তাও করতে হতো না। চিৎকার চেঁচামেচি না করে একে ওটা বললেই তো পারতে। মেয়েটা যে কার মতন হলো। কথা শেষ করে আমান সিং হন্তদন্ত করে হয়ে মেয়ের পিছে পিছে গেলেন। তনয়া বেগম একটু মুচকি হাসি দিলেন। মেয়েটা তার বাবার প্রাণ যেন। এই যে মেয়ের কথা শুনতেই বিরক্ত উবে গিয়ে চিন্তাহানাম দিয়েছে মুখে। মেয়েটা অনেক ভাগ্যবতী। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। তিস্তা নিজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গেল। পথিমধ্যে ভীষণ ভিড়। সেখানটায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তার চারপাশে কতগুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিস্তা এগিয়ে গেল। মোড়ল সাহেবও এখানে আছে। নেপাল জেঠুকেও দেখা যাচ্ছে। মানুষটার শরীরে সাদা ধুতি আর একটা বেশ পুরানো ফতুয়া। ফতুয়াটার রঙও সাদা, কিন্তু পুরানো হওয়ায় হলদেটে রং ধারণ করেছে। সাদা রঙও কেমন ঘেটে যায় পুরনো হলে। পুরনো হলে সবকিছু রং বদলায়, হোক জেঠুর ঢিলে ফতুয়া কিংবা রক্ত মাংসের মানুষ। পুলিশ অফিসারদের কাছাকাছি যেতেই ভুঁড়িওয়ালা অফিসারের কথা ভেসে এলো। অফিসারের কথার পরিপ্রেক্ষিতে মোড়লের কর্কশ কণ্ঠ ভেসে এলো, কিছুই পাচ্ছি না মানে কি? গ্রাম থেকে একটা মাইয়া এমন ভাবে মইরা যাইব আর আপনি পাচ্ছি না বইলা খালাস হইবেন? তা তো হইতে পারে না। যত তাড়াতাড়ি পারেন সেই বেচনারে খুইজা বাহির করেন। অফিসার যেন একটু ভড়কে গেলেন। মিয়ে যাওয়া কণ্ঠে বললেন, আমরা তো আমাদের মতো করেই খুঁজেছি, কিন্তু কোথাও কিছু পাচ্ছি না। কাউকে সন্দেহজনক তো মনে হচ্ছে না। আমরা সব দেখেছি, সবাই তো অনুসন্ধান করা শুরু করে দিয়েছে। এখন দেখি কি করা যায়। নেপাল ঠাকুর এবার মুখ খুললেন। অসহায় কণ্ঠে বললেন, আমার কন্যার আত্মার শান্তির জন্য হইলেই এই নরপশুরে ধইরেন সাহেব। আমার আর কোনো চাওয়া নেই। কন্যা আমার শান্তিতে পরলোকে থাকুক। এই পৃথিবী তো আর তাকে শান্তি দিল না। মাহারা অভাগিনীটা। কথা থামিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল নেপাল ঠাকুর। তিস্তারও চোখে জলে তুই টুম্বুর হলো। পুকুরে আর সাঁতার প্রতিযোগিতা দেয়া হবে না। ইচ্ছে হলেই ডাইনি বলা
ইচ্ছে হলেই ডাইনি বলা যাবে না, ইচ্ছে হলেও কাউকে জড়িয়ে বলা হবে না তুই আমার প্রাণের সই। মাঝে মাঝে মানুষ এত অসহায় কেন হয়ে যায়? মোরলের সান্ত্বনার কণ্ঠ ভেসে এলো। আর কান্দাইয়া কি হইব নেপাল? একলা মাইয়াটা বিয়া না দিয়া ঘরে রাইকা শকুনের খাবার বানাইছো। তবে ভ্রমরি আমাগো গ্রামের মাইয়া, ওর সাথে হওয়া অন্যায় বিচার হইব। তুমি বাড়ি যাও। মোরলের কথায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার নেপাল জেঠু ছোট্ট বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে দুর্বল পায়ে হাঁটা ধরে বাঁ দিকের মাটিতে সরু রাস্তাটায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় বাবা সে। সন্তানের নির্মম মৃত্যু দেখার মতন অসহায়ত্ব কি বা হতে পারে? তিস্তার ছোট্ট মনে আকাশ আধার করা বিষণ্ণতা হানা দিল। মৃত সইয়ের যত্ন যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নেপাল জেঠুর জন্য। মানুষটার দিন দুনিয়ায় আপন বলতে আর যে কেউ রইল না। তিস্তা মাটির পথটার দিকে ছুটে গেল। নেপাল ঠাকুর একটু হকচকিয়ে গেল বোধহয় তাকে দেখে। যখন ঠাউর করতে পারলো এটা তিস্তা, তখন ছোট্ট শ্বাস ফেললো। বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, মা তুই এখানে যে? জেঠুর কথায় ঠেলে কান্না এলো তিস্তার। জেঠুর হাতটা আঁকড়ে ধরে কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার খুব কষ্ট লাগছে তাই না জেঠু? নেপাল ঠাকুর মৃত হৃদয়টা নিয়ে খানিকটা হাসে। তিস্তার মাথায় হাত বুলিয়ে বলেন, কষ্ট হবে সেটাই তো স্বাভাবিক রে মা। আমার এত ছোট মেয়েটা এমন অকালে চলে যাবে কে জানতো? তিস্তা জেঠুর চোখের কোণে অশ্রুটুকু মুছে দেয়। ছোট্ট তিস্তা বেশ ভরসাময় নারীর মতন বলল, কেঁদো না জেঠু, এই যে তোমার ভ্রমরের তিস্তার মাঝে আছে। যখন ইচ্ছে হবে ছুটে আসবে, দেখবে তিস্তার হাসিতে ভ্রমরের খিলখিল হাসিখানা। মধ্যবয়স্ক নিঃস্ব মানুষটা কেঁদে দেয়। বাচ্চাদের মতন মাথা দুলাতে দুলাতে বলে, ঈশ্বর তোর মঙ্গল কামনা করুক মা। ভ্রমরের মতো আর কোনো ফুল যেন ছড়ে না যায়। আমি আসছি মা। তিস্তার কিছু বলার আগেই পুরোহিত জেঠু ছুটে চলে গেল। নিজের দুর্বলতা না দেখানোর অদম্য ইচ্ছেই লোক চক্ষুর আড়াল হলো বোধহয়। তিস্তা নিজের অশ্রুটুকু মুছে নিল, ছোট্ট শ্বাস ফেলল। হঠাৎ পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠে চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখে মোরলের ডাক্তার ছেলে মাহিন। মাহিন হাসি মুখে এগিয়ে এলো, মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, তুমি তো তিস্তা তাই না? শরীর কেমন এখন? তিস্তা মুখ কুঁচকে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভালো। শুধু ভালো না, অনেক ভালো। মাহিনের এমন কথায় সন্দিহান দৃষ্টিতে তাকায় তিস্তা। বিরক্ত কণ্ঠে বলল, আমার জ্বর কমিয়েছেন বলে কি এত প্রশ্ন করা লাগবে? আমার উত্তর দিব না, জান। মাহিন তিস্তার কথায় আরেকটু হেসে দেয়। হাসি মাখা কণ্ঠে বলে, না, আমি তো এমনি জিজ্ঞেস করেছি। তা এখানে কেন? মন চেয়েছে তাই আসছি। আপনার সমস্যা? মাহিন তিস্তার উত্তর শুনে হা হয়ে গেল। এত তেজ মেটার? তিস্তা বাড়ির পথে হাঁটা ধরে। পথের মাঝে তার বাবার সাথে দেখে হয়। আমান শেখ নিজের মেয়েকে দেখতেই এগিয়ে গেলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, কে রে মা, কোথায় গিয়েছিলে? তোর না শরীর অসুস্থ? চল বাড়ি চল। তিস্তা বাবার হাত ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাবারা বুঝি এত ভালো হয়? সব বাবাদের সন্তান যেন বেঁচে থাকে, কারণ বাবাদের প্রাণ যে তাদের সন্তানের মাঝে। ইচ্ছে না থাকা সত্ত্বেও এক বান্ধবীর বিয়েতে এসেছে তিস্তা। সব বন্ধু বান্ধব তাকে জোর করে নিয়ে আসছে বললেই চলে। তিস্তার মন ভীষণ খারাপ। ভ্রমরী চলে যাওয়ার পর আর কিছুতেই তার আর মন বসছে না। তার মাঝে গত 2 দিন যাবৎ মাস্টার মশাই গ্রামে নেই, স্কুলের কাজে সদরে গেছে। হঠাৎ তিস্তা অনুভব করলো তার পিছে কেউ দাঁড়িয়েছে। চমকে তাকাতে দেখলো মাস্টার মশাইয়ের হাসি হাসি মুখ। তিস্তাকে তাকাতে দেখে মিষ্টি হাসি দিয়ে বলল, কি রে তুই এসেছিস? ভালো হয়েছে ঘর থেকে বের হয়েছিস, সবার সাথে মিশলে ভালো লাগবে। কে শুনে কার কথা? দীর্ঘ 2 দিন মাস্টার মশাইকে না দেখার তৃষ্ণা মিটাতে ব্যস্ত তিস্তা রানী।
এই মানুষটাকে না দেখে মনের মাঝে মরুভূমির সৃষ্টি হয়েছে। তিস্তাকে ড্যাব ড্যাব তাকিয়ে থাকতে দেখে প্লাবন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে, জ্বর কমেছে? তিস্তার ধ্যান ভাঙলো, মাথা নিচু করে বলল, হ্যাঁ কমেছে। কখন এলেন? তিস্তার কিছু বলে না। মনের মাঝে ভীষণ মন খারাপটা এখন আর নেই। কেন? তিস্তা আনমনেই রিমুর দিকে তাকায়। বধূ বেশে তার ছোট্ট বান্ধবী কত বড় লাগছে। হঠাৎ একটা বিষয় নজর কাড়ে তিস্তার। রিমুর বর। রিমু ঘেমে গেছে বলে তার রুমালটা আড়ালে এগিয়ে দিল। ভীষণ মিষ্টি একটা দৃশ্য। হঠাৎ তিস্তা মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে আনমনেই বলল, আমার না ভীষণ বিয়ে বিয়ে পাচ্ছে মাস্টার মশাই। তিস্তা নিচু কণ্ঠে স্বচ্ছ কথায় হতভম্ব মাস্টার মশাই। এই মেয়ে কি বলছে? বিয়ে বিয়ে আবার পায় কিভাবে? আজ কতদিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ঘরের বাহিরে পা রাখা যাচ্ছে না। তিস্তা মুখ ফুলিয়ে পাঠশালার বাহিরে তাকিয়ে রইল। বরাবরই তার বৃষ্টি প্রিয়, কিন্তু এখন বৃষ্টিতে তার রাজ্যের ভয়। বৃষ্টি হচ্ছে আর মধু সখী একটু একটু বাড়ছে। না চাইতেও মন কুডাকছে। বাহিরের বৃষ্টিময় দৃশ্যটা অবশ্য তার খারাপ লাগছে না। ভিজে মাটি সিক্ত পাতা, এই যেন মনোরম কোনো দৃশ্য যা সারাদিন দেখলেও শেষ হবে না। মনের মাঝে আজগুবি ভাবনার ভাটা পড়ল মাস্টার মশাইয়ের ভরাট কণ্ঠে। সে গম্ভীর কণ্ঠে তিস্তার উদ্দেশ্যে বলল, এই তো একটু আগে রিমুর বিয়েতে তো আগেই দাওয়াত দিয়েছিল, তাই সোজা এখানে চলে আসলাম। বাহিরে কি দেখছিস তিস্তা? দুদিন পর তোদের মাধ্যমিক পরীক্ষা, আর তুই বাহিরে তাকিয়ে আছিস। পড়াশোনা করার ইচ্ছে নেই? তিস্তার ধ্যান ভাঙে। মাস্টার মশাইয়ের দিকে তাকাই। মাস্টার মশাই আগে থেকে কেমন যেন একটু শুকিয়ে গেছেন। দুশ্চিন্তায় চোখের নিচে কালি জমেছে যেন। আজ প্রায় 5 দিন যাবৎ মাস্টার মশাইয়ের মায়ের শরীরটা ভালো নেই। মা ছাড়া তো আর কেউ নেই তার। তাই দুশ্চিন্তায় নিজের শরীরে আঁচড় কেটেছে অবহেলা। তিস্তাকে চুপ থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকালো মাস্টার মশাই। রাজভারী কণ্ঠে বলল, তুই এখনই পাঠশালা থেকে বের হয়ে যা। পড়াশোনা না করলে এখানে আসবি না। যা, বের হ। তিস্তা অবাক হলো। মাস্টার মশাইয়ের মন মেজাজ খারাপ তা না হয় সে জানে, তাই বলে সামান্য কারণে বের করে দিবে? আজও। তিস্তা উঠে দাঁড়ালো, নতজানু হয়ে বলল, আর বাহিরে তাকাবো না, এবারের মতন ক্ষমা করুন। মাস্টার মশাই আর কিছু বলেননি। আজকাল যে বড্ড তার ভয় হয়। ভ্রমরী মারা যাওয়ার পর গুনে গুনে 18 দিন পার হয়েছে, আর অবাকবশত এই 18 দিনের মাঝে পুরো গ্রাম ভুলে গেছে ভ্রমরী নামক মেয়েটার কথা, সেই বীভৎস দৃশ্যের কথা। তিস্তাও আজকাল মোড়লের ছেলে মাহিনের সাথে বেশ ভাব জমিয়েছে। সে ছেলে ডাক্তার হলেও বেশ অসাধারণভাবে মিশে যায় বাচ্চা বুড়ো সবার সাথে। এটাই প্লাবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে তিস্তার দিকে তাকিয়ে বেশ জোরেই বলল, পুরো নিশ্চুপ ঘরখানায় টিনের বৃষ্টি শব্দকে ছাপিয়ে কথাটা যেন মাস্টারের মস্তিষ্ক হতে হৃৎপিণ্ডে তড়িৎ গতিতে পৌঁছালো। বাহিরের ঝড়কে পাল্লা দিয়ে শরীরের ভিতরে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু হলো। সে ঝড় যেন হঠাৎ করেই মাস্টার মশাইয়ের হৃদয়কে ভেঙে চৌচির করে দিল। ঝড়ের পর ভয়ঙ্কর বন্যায় হয়তো ডুবে যাবে হৃদয়খানা। কঙ্কার কথায় বিরক্তি প্রকাশ করলো তিস্তা। অসংখ্য রকমের বিরক্ত ছুঁড়ে ফেললো কঙ্কার মুখে। অসন্তোষজনক কণ্ঠে বলল, তুই কি সারা দিন আমার খবর নিয়ে বেড়াস কঙ্কনা? তোর কি আর কোনো কাজকর্ম নেই? কঙ্কনা মুখ ভেঙচি দিল। প্লাবনের দিকে তাকিয়ে বলল, দেখেছেন মাস্টার মশাই, এই মেয়ের মাথায় এখন এসব ঘুরছে বলেই পড়াশোনায় মন নেই, কাউকে জানাতে যাচ্ছে না বিয়ের কথা। তিস্তা কঙ্কনার এমন অহেতুক কথাই বিরক্ত হলো। হ্যাঁ, পরশুদিন তার জন্য পাশের গ্রাম থেকে একটা বিয়ের প্রস্তাব এসেছিল ঠিকই, কিন্তু তার বাবা তো সাথে সাথে না করে দিয়েছে। তবে এটা নিয়ে এত মাতামাতির কি হলো? মাস্টার মশাই তিস্তার মুখে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলেন। তিস্তা তো তাকে সব বলতো, তাহলে এটা বলল কেন?
তাহলে এটা বললো না কেন? পর করে দিচ্ছে মেয়েটাকে, পর করে দিচ্ছে মেয়েটা তাকে। হুটহাট যে মেয়েটা আনমনে তার কাছে অদ্ভুত বায়না ধরে সন্ধির অভাব, সেটা কি তবে কেবল বয়সন্ধির প্রভাব? মেয়েটার কেবল আবেগ হয়ে রইল সে? এমন হাজারখানিক গোপন প্রশ্ন নিয়ে হতাশার শ্বাস ফেলল মাস্টার মশাই। হয়তো তাকে এ কথাটা বলতে ভুলে গেছে মেয়েটা। নানান তালবাহানা দিয়ে নিজের মনকে শান্ত করলো সে। কঙ্কনার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি কিভাবে জানলে এ খবর? তিস্তা তো নিশ্চয়ই তোমাকে বলেনি। মাস্টার মশাইয়ের প্রশ্নে কঙ্কনা মনে মনে খুশি হলো। তার ধ্যান পাওয়ার জন্যই তো এই কথাটা তুলেছিল। কঙ্কনা বেশ রসালো কণ্ঠে বলল, আমার বড় ভাই বলেছে। মাহিন ভাইয়ের সাথে তিস্তার তো বেশ ভাব। হয়তো তিস্তা মাহিন ভাইকে বলেছিল, সেটাই পরে মাহিন ভাই কথায় কথায় আমাকে বলেছে। ব্যাস, আগের পরের কোনো কথা মাস্টার মশাইয়ের কর্ণশক্তি পৌঁছায়নি মাহিন নামটার পরে। এতটা পর হয়ে গেল সে। এখন সব কথা মাহিন জানে, কিন্তু সে জানে না এত ভাব মাহিনের সাথে। অপরদিকে তিস্তার মনক্ষুণ্ণ হলো। সে তো মাহিনকে যেচে বলেনি। মাহিন সাহেবই তো জিজ্ঞেস করেছিল তাদের বাড়িতে এত মেহমান কেন এসেছে। তখনই তো সে বলেছে, না হয় কি বলতো? মাস্টার মশাইকে তো সব বলে, তাছাড়া কাউকে বলে না কোনো বিষয়। এখন মাস্টার মশাইয়ের মন মেজাজ খারাপ, তাই বলেনি। প্লাবনের মনটা হঠাৎ থিতিয়ে গেল, ভীষণ তিক্ততা ছড়িয়ে গেল শিরায় শিরায়। আর ভালো লাগছে না কিছু, দাঁড়িয়ে থাকাটাও কেমন অসহ্য লাগছে। কোনো মতে কাঠের চেয়ারটাই গিয়ে বসলো সে। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আজ সবার ছুটি, বাড়ি গিয়ে পড়তে বসো। কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা। সবার তো আর তিস্তার মতন বিয়ে হবে না, তাই সবাই পড়ায় মন দাও। মাস্টার মশাইয়ের এমন কথাই বুক ভার করা অভিমান জাগলো সপ্তদশী কন্যার। তার কি বিয়ে হবে নাকি? এই বয়সে মেয়েদের একটু আধটু তো বিয়ের সম্বন্ধ আসেই। পুরো ঘটনা না জেনেই মাস্টার মশাই সব সময় এমন করে। ছুটির কথা শুনতেই সকল ছাত্রছাত্রী ছুট লাগালো। তিস্তার সবার শেষে ধীরে ধীরে ঘরের বাহিরে যেতে নিলেই মাস্টার মশাইয়ের খোঁচা মারা কণ্ঠ ভেসে এলো, তা কবে বিয়ে? দাওয়াত দিবি না? তিস্তা একটু থমকালো। মাস্টার মশাই না জেনে এমন করে কেন? মনের মাঝে একটা শক্তপোক্ত রাগ হলো। মুখটা শক্ত করে বলল, দাওয়াত দিব না কেন? অবশ্যই দিব, খুব শীঘ্রই পাবেন দাওয়াত। কথা শেষ হওয়ার সেকেন্ডের মাথায় বিশাল এক চড় পড়ল ডান গালে। মাথাটা ঝিমিয়ে এলো, শরীরের প্রতি শিরা কেঁপে উঠল। মাস্টার মশাইয়ের হুঙ্কার ভেসে এলো, এই বয়সে এত বিয়ে করার শখ তোর? কত বয়স তোর? হ্যাঁ, কত বয়স? সারাদিন এই পাড়া ওই পাড়া, এ ছেলে ওই ছেলের সাথে উড়নচণ্ডীপনা করেও শখ মিটে না, আবার বিয়ে করবি? কিসের বিয়ে করবি এই বয়সে? তিস্তা খানিকটা কেঁপে উঠল, অভিমান জমলো ছোট্ট মনের কোণে। আহত স্বরে বলল, কি বলছেন এসব মাস্টার মশাই? কি বলছিস তুই বুঝিস না? আর এই মেয়ে তোর মাহিনের সাথে এত কি? ওর সাথে এত কিসের ঘুরঘুর? তোর হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এখন সব কথা মাহিনকে বলা হয়, তাই এত আপনো? তিস্তার অশ্রুপাত মানল না। তিস্তা মুখ ঘুরিয়ে বলল, আপনি অনেক খারাপ মাস্টার মশাই, অনেক খারাপ। আমি আর আপনার মুখ দর্শনও করতে চাই না, কখনো না। প্লাবনের জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় রাগটা হঠাৎই শীতল বরফে পরিণত হলো। তার মুখ দর্শন করতে চায় না মেয়েটা, সে এত খারাপ। মাস্টার মশাই দু পা পিছিয়ে গেল, কাঠের চেয়ারটাই বসেই পড়ল বিনা শব্দে। তিস্তা ছুটে দরজা অবধি চলে গেল, কিন্তু বের হলো না। কিছুক্ষণ দাঁড়ালো, নিজেকে ধাতস্থ করলো। মাস্টার মশাইয়ের দিকে না তাকিয়েই বলল, আমার কোনো বিয়ে ঠিক হয়নি, কেবল প্রস্তাব নিয়ে এসেছিল। ডাক্তারকে আমি এটা বলিনি। সে আমায় জিজ্ঞেস করেছিল এত মেহমান কেন এসেছে, তাই আমি বলেছিলাম আপনার কতদিন ধরে মন খারাপ চাচির অসুস্থতার জন্য, তাই আপনারেও বলিনি। আপনি সব সময় কঙ্কনার কথা শোনেন, আর কখনো আসবো না আমি, কখনো না। প্লাবন কেবল চুপ করে বসে রইল, কেমন যেন অতিষ্ঠ হয়ে উঠল নিজের উপর। সে সত্যিই খারাপ। স্কুল প্রাঙ্গণে তিস্তা প্রায় ঘন্টাখানেক হলো এসেছে, কিন্তু আজ মাস্টার মশাইয়ের দেখা পায়নি। হয়তো স্কুলে আসেননি।
কাল বাড়ি আসার পর আর মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়নি। সে আর বাইরে বের হয়নি। কাল সারাদিন বৃষ্টি থাকলেও আজ আকাশ পরিষ্কার, রোদ উত্তপ্ত। মন মরা হয় সবটা ক্লাস করলো তিস্তা। মাস্টারমশাইকে কাল কতগুলো খারাপ কথা বলেছে সে। এই জন্য মাস্টারমশাই তাকে আর পড়াবে তো, নাকি সত্যি আর তার মুখ দর্শন করবে না। এমন 6-9 ভেবে পুরো সকালটা পার করলো সে। কারোর সাথে কোনো কথা বলেনি। ছুটি দিতেই সোজা বাড়ি চলে গেল। দ্রুত স্নান করে তৈরি হলো পড়তে যাবে বলে। আজ একটু সেজেছেও। মাস্টার মশাইয়ের পা ধরে ক্ষমা চাইবে দরকার হয়, তবুও সে মাস্টার মশাইয়ের কাছেই পড়বে। নিজের উড়ন্ত মনে দ্রুত তৈরি হয়ে উঠোনে ব্যাগ নিয়ে আসতেই তনয়া বেগমের কণ্ঠ ভেসে এলো। সে বিষয় মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তিস্তা? তিস্তা খানিক বিরক্ত হলো। প্রতিদিন এ সময় কোথায় যায় সে মা জানে না, তবুও জিজ্ঞেস কেন করছে। বিরক্ত হয়ে সে বলল, পড়তে যাচ্ছি। তনয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলো। অবাক কণ্ঠে বলল, কার কাছে পড়তে যাচ্ছ? তোমার মাস্টার তো বাড়িতে নেই। মায়ের কথা কর্ণকুহুরে পৌঁছাতেই তিস্তার কপাল কুঁচকে গেল। অবাক কণ্ঠে বলল, বাড়িতে নেই মানে কোথায় গেছে? তনয়া বেগম বিস্মিত কণ্ঠে বলল, কেন তুমি শোনোনি? তার মা যে অসুস্থ হয়ে পড়েছে। তারা তো আজ ভোরে শহরে গেছে। বড় ডাক্তার না দেখালে তার মা মারা যাবে। অনেক চিকিৎসার প্রয়োজন। আর হয়তো গ্রামে আসবে না। চিকিৎসার জন্য তারা প্রবাসে যাবে মনে হয়। তিস্তা একটু থমকালো। মাস্টারমশাই শহরে গেছে, তাকে একবারও বলে গেল না যে? মাস্টারমশাই কি তবে তাকে আর দেখবে না? ছোট্ট মেয়েটার বুকের মাঝে বিষণ্ণতার পাহাড় থামলো। ছোট্ট মেয়েটার বুকের মাঝে বিষণ্ণতার পাহাড় নামলো। সে ছুটে বেরিয়ে এলো মাস্টারমশাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পিছন থেকে তনয়া বেগম ডাকলেও শুনল না। সে মানে না মাস্টারমশাই তাকে না বলে চলে যাবে। মাস্টারমশাইদের সদর দরজাটা বাহির থেকে ছিটকানি দেওয়া, তালা লাগানো না। দরজাটা খুলতেই ফাঁকা বাড়ি চোখে পড়ল তিস্তার। কাক পক্ষীও নেই বাড়িটাই, ধুধু মরুভূমি যেন। তিস্তা হঠাৎ খেয়াল করলো এই বাড়িটার মতন তার হৃৎপিণ্ডটাও খালি। চোখের কোণে বাদ মানল না অশ্রুকণা। ক্ষেতের সরু মাটির পথটা দিয়ে ছুট লাগালো তিস্তা। মাস্টারমশাইয়ের নিশ্চয় অনেক অভিমান জমেছে, তাই তো তাকে বলে যায়নি। কবে আসবে মাস্টারমশাই? আর আসবে তো? তিস্তার মনে পড়লো প্রায় 2 বছর আগে ঠিকই এই পথটাতেই দেখা হয়েছিল এক ঝাঁক কোকড়া চুলওয়ালা স্নিগ্ধ পুরুষের সাথে। মধ্যান্তেই আগমন হয়েছিল মাস্টারমশাইয়ের। তবে 2 বছর পর তার বুকের বাপাস খালি করেই সে মধ্যাংশে মাস্টারমশাই চলে গেল। একরাশ বিষণ্ণতার সমুদ্রে ডুবাতেই বুঝি এসেছিল মানুষটা। আর আসবে তো এমন উত্তপ্ত মধ্যান্তের মাস্টারমশাই? নাকি অতিথি পাখির মতোই সে দেখা দিয়েছিল? মাস্টারমশাইয়ের পড়ার ঘরখানায় দমকা বাতাসে টেবিলের উপর থেকে একটা ছোট্ট চিরকুট পড়ে গেল, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, তিস্তা যার মুখ হৃদয় অঙ্কিত তাকে কিভাবে দর্শন না করি। আমি ফিরব কোনো মধ্যাহ্নে। অপেক্ষা করিস? করবি তো অপেক্ষা। আমি ফেলে যাচ্ছি সপ্তদশীর কন্যাকে, হৃদয় মাঝে যে প্রতিনিয়ত বসন্ত আঁকে। তাড়াহুড়োতেও চিরকুট লিখতে ভুলেনি মধ্যাহ্নের মাস্টারমশাই। কিন্তু এই চিরকুটখানা যে সে অবধি পৌঁছাতে পারল না। তবে কি এক স্নিগ্ধ মধ্যান্তের শুরু হওয়া গল্প এক বিষণ্ণ মধ্যান্ত দিয়েই শেষ হবে। ভীষণ যত্নে বিষণ্ণতা মাখানো দিন 2 পার করলো তিস্তা। মাস্টারমশাই ছাড়া কেবল মাস্টারমশাইয়ের বাড়িটা না, এই গ্রামের রাস্তা, স্কুলের মাঠ, মধুসখীর ঘাট, তিস্তার পাড় আর সপ্তদশী হৃদয়খানা যেন হাহাকার করে উঠেছে। এ কেমন যন্ত্রণা, এ কেমন রিক্ততা! পুরো দুনিয়া যেন ধুধু মরুভূমি। গ্রীষ্মের চৌচির হওয়া পুকুরের মতন ভীষণ খরা পড়েছে হৃদয়ে। ইস, একটু বৃষ্টি, একটু প্রিয় মানুষের দেখতে পাওয়া তৃষ্ণায় ছোট্ট লাল হৃদয়টা বিষণ্ণতায় নীল হয়েছে। বেদনার রং যে নীল। চারদিকে আধার করা সন্ধ্যা নেমেছে। তিস্তার রুমের দরজাটা হা করে খোলা। চাঁদ উঠেছে আকাশে।
বেশ বড়সড় চাঁদ। রাত হলে বিদ্যুৎ থাকে না। এই তো বছর 5 আগে গ্রামে বিদ্যুৎ এসেছে, কেবল নামের আশা আর কি। দিনের বেলায় সূর্য তার উদার হস্তে দুহাত ভরে অনেক আলো দান করে, আর তখনই ঘরে ঘরে কৃত্রিম আলো মানে বিদ্যুৎও থাকে। কিন্তু যেই সূর্য ঢেকে যায় আধারে, তখনই কৃত্রিম আলোও চলে যায়। বিদ্যুৎটা ঠিক সুসময়ের বন্ধু প্রবাদটার উদাহরণ হয়েছে। গ্রীষ্মকালে দিনের উত্তপ্ত রোদ টিনের চালে পড়ে ঘর গরম করে থাকে। গ্রীষ্মকালের দিনের উত্তপ্ত রোদ টিনের চালে পড়ে ঘর গরম হয়ে থাকে। রাত হলে ধীরে ধীরে সে গরম কেটে যায়, ঠান্ডা ভাব আসে। তবে আজ চারিদিকে বাতাস নেই, কেমন থম মারা আবহাওয়া। তিস্তা হঠাৎ অনুভব করলো পাশের রুম থেকে বাবা, দাদি আর আম্মার কেমন যেন ফিসফিস কণ্ঠ ভেসে আসছে। তিস্তা কান খাড়া করলো। আজকাল সবাই যেন তার গোপনে কিছু বলে। কেন? কি এমন কথা আছে যে সে জানতে পারবে না? কোনো বাহ্যিক শব্দ না থাকায় পাশের রুম থেকে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। তিস্তার মা রুক্ষ স্বরে বলছে, না, আমার মেয়ে এখনো ছোট। পাত্র যতই সুপুরুষই হোক না কেন, বিয়ে দেব না। তিস্তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তার বিয়ের কথা হচ্ছে কেন আজকাল? সে কাউকেই বিয়ে করবে না। মাস্টার মশাই যে অনেক রাগ করবে তার উপর। তিস্তার ভাবনার মাঝে দাদির গলা ভেসে এলো। সে বোঝানোর চেষ্টা করে বলছে, মাইয়া মানুষ, পার করা হইল বড় দায়িত্ব। কার কি কখন হইয়া যায় কে জানে। এর আগে ঘাট থেকে বোঝা নামানো ভালা। আম্মা, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আমার মেয়েটা ছোট, আর এইসব শুনলে কষ্ট পাবে। এই কথা ওর কান অবধি যেন না পৌঁছয়। তিস্তা ছোট্ট শ্বাস ফেলে। যাক, বাবা মা তো তার পক্ষেই। হঠাৎ দাদির হেই কণ্ঠে বলা কথা ভেসে এলো, মাইয়া মানুষ হইল অল্প সময়ের অতিথি। তাগরে কয়েক বছর যত্ন কইরা পাইলা মাইনসের হাতে তুইলা দেওয়া হইল উচিত কাম। আমি তো আমার মাঝে আপনারে দেখি আম্মা। মেয়ে মানুষ অল্প সময়ের অতিথি কেন হবে? মেয়ের মাঝে যেখানে আমি আমার মাকে দেখি। তিস্তার চোখ গড়িয়ে সামান্য অশ্রুকণা বালিশের উপর পড়ল। জলগুলো শুষে নিল গরম তুলোর মতো। তিস্তার চোখ গড়িয়ে সামান্য অশ্রুকণা বালিশের উপর পড়ল। জলগুলো শুষে নিল নরম তুলোর মতো। দাগ রেখে দিল বালিশের কভারখানা। জীবনও ঠিক এমনই। কেউ ক্ষত মোছানোর চেষ্টা করে, আর কেউ আমাদের ত্রুটিগুলো যত্নে রেখে দেয়। সারা জীবন আমাদেরকে সেই ত্রুটি মনে করিয়ে আমাদের মুক্ত হয়ে উড়ার ডানাগুলো কেটে দেয়। তিস্তা পাশের বালিশটা নিয়ে মুখের উপর চেপে ধরলো। কান্নাগুলো যেন দরজা পেরিয়ে পাশের ঘরে না যেতেই পারে। তার চোখের জল যেন না ঝরে। তাই নিয়ে বাবা মায়ের কত চিন্তা, আর সে এমন অশ্রু বিসর্জন করছে, দেখলে তাদের কতটা না কষ্ট হবে। প্রণয় মানে এক ঝাঁক বিষণ্ণতা। বালিশে মুখ চেপে কান্নার নাম প্রণয়। মুখে হাসি রেখে ভিতরে অনলে পুড়ে যাওয়া হলো প্রণয়। সপ্তদশী বুঝে মাস্টার মশাইয়ের জন্য হওয়া অনুভূতিগুলো তাকে আজীবন এক ব্যথাময় সুখ দিবে। কি লাভ তবে এতে এত ভেবে? নীল রংটা বেছে নিয়েছে তো সে নিজ ইচ্ছায়। আর সামান্য বেদনা সহ্য করতে পারবে না। আজকাল তোমার কি হয়েছে? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো দেখি। সারাদিন জানালার শিকলটা ধরে কাটিয়ে দিচ্ছ। পরীক্ষা যে সামনে, মনে আছে? মায়ের কথায় ধ্যান ভাঙে তিস্তার। মৃত দৃষ্টিতে মায়ের পানে তাকায়। তনয়া বেগম এগিয়ে আসে। একটু আগে রান্না শেষ হলো। গরম ভাত আর গরম ডালের সাথে বড় মাছের এক টুকরো ভাজি নিয়ে মেয়ের রুমে এসেছেন। মেয়েটা আজকাল কেমন মন খারাপ হয়ে থাকে। মায়ের মুখখানা লাল হয়ে আছে গরমে। তিস্তা একটু নড়ে চড়ে বসলো। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, না তো আম্মা, কি হবে আমার? কিছুই হয়নি। তনয়া বেগম চৌকির ওপর বসলেন। ভাত মাখিয়ে মাছের কাঁটা বেছে মেয়ের মুখের সামনে এক লোকমা ধরে বললেন, আমি তোমার পেট থেকেই হইনি, তুমি আমার পেট থেকে হইছো। আজকাল কথা লুকাতেও শিখেছো। তা স্কুলে যাও না কেন? তিস্তা ভাতটা মুখে নেয়। চুপ করে থাকার মোক্ষম মাধ্যম এটা।
তনয়া আবার মাছের কাঁটা বাছতে ব্যস্ত হয়ে যায়। কাঁটা ছাড়াতে ছাড়াতে বলে, আবেগের বয়সে আবেগ দেখাতে গিয়ে বিবেকের কাছে লজ্জিত হইও না। মেয়ের জাত এমনিতেই দুর্বল ভাবে মানুষ, তার উপর যদি আবেগ ধরে বসে থেকে সব জলাঞ্জলি দাও তাহলে তুমি মূর্খ। যা হচ্ছে তা বদলানোর সাধ্য তোমার না থাকলেও তার নিশ্চুপে হতে দাও আর নিজের কাজ নিজে করে যাও। তিস্তা জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করলো। মা কি তবে কিছু বুঝে গেল? কোনো মতে সে ভাতটা গিলে নিল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আরে আম্মা, তুমি ভুলভাল বলছো। কয়দিন পর পরীক্ষা তো, তাই আমি পড়াশোনায় মন বসাতে চাইছি। স্কুলে গিয়ে আর কি হবে, সব পড়া তো দাগানো শেষ। এখন বাড়িতে পড়বো, আর মাস্টারমশাইও তো নেই। মাস্টার মশাইয়ের কথা মস্তিষ্কে নাড়া দিতেই কথা থেমে গেল তিস্তার। মাস্টার মশাই নেই? কে বলেছে নেই? সব সময় শরীরে থাকাকেই থেকে যাওয়া বলে? না থেকেও যে সারাটা সময় ভীষণ গভীরে লেপ্টে থাকে, তাকে থাকা বলে না। তনয়া বেগম আর কিছু বললেন না, মেয়েকে চুপচাপ খাইয়ে দিলেন। এটু থালাটা নিয়ে উঠে দরজা অবধি গিয়ে ফিরে তাকালেন। বেশ শীতল কণ্ঠে বললেন, ভালো নাম্বার না করলে মাস্টারমশাই রাগ করবে। তুমি কি চাও তোমার মাস্টারমশাই অন্য লাল টুকটুকে বউ নিয়ে আসুক রাগ করে? তিস্তা উত্তর দেয় না, কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মা কি বলল? অন্য বউ মানে? তনয়া বেগম চাপা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ের মন মেয়েকে না বুঝলে কাকে বুঝবে? বাহিরে রাতের আধারে হুতুম প্যাচে ডাকছে। রাতের বিভীষিকাময় আধারকে আরো এক ধাপ ভয়ঙ্কর অবস্থায় রূপান্তরিত করেছে এ ডাক। হারিকেনের আলোটা উঠানের মাঝে নিভু নিভু ভাবে জ্বলছে। পিঁড়ি পেতে বসে আছে তিস্তা, তার বাবার ফেরার অপেক্ষায়। লতিকা বেগম ক্লান্ত হাতে তালপাতার হাত পাখা দিয়ে বাতাস করছে। তনয়া দরজা ধরে দাঁড়িয়ে আছে। দূর হতে শেয়ালের ডাক ভেসে আসছে। লতিকা বেগম বাতাস করতে করতে বললেন, যা তিস্তা, ঘরে গিয়ে ঘুমা। এত রাতে মাইয়া মাইনষের বাইরে থাকতে নাই। তিস্তা দাদির কথায় একটু বিরক্ত হলো। সবার বাবার জন্য চিন্তা হচ্ছে, আর দাদি কিনা আজগুবি ভাবনায় ব্যস্ত। তনয়া বেগম নিজের মেয়ের অভিব্যক্তি বুঝলেন। ছোট্ট কণ্ঠে বললেন, থাক না আম্মা, উনি আসলে না হয় যাইবো। ব্যতিব্যস্ত এক পুরুষালী কণ্ঠে কেউ বলল, চাচি, আমি আমান। সবাই একটু ধাতস্থ হলো। তাদের প্রতিবেশী চাচার ছেলে আলতাফ। দাদি বিরক্ত কণ্ঠে বলল, কে কে রে? মরণ, দামরা হইছস কি বাতাসে? এমন কইরা কেউ আহে? লোকটা যেন গায়ে মাখলো না দাদির কথা। কেবল উত্তেজিত কণ্ঠে বলল, চাচি, আপনারা আমার সাথে বাজারে চলেন তাড়াতাড়ি। এই সময় এমন কথা শুনে সবাই বিস্মিত হয়। দাদি অবাক কণ্ঠে বলে, এই রাইতে আমরা বেডি মানুষ গঞ্জের হাটে গিয়া কি করুম? নেশা করছস নাকি রে শ্যামরা? ছেলেটা নিজের কণ্ঠে আকুতি ঢেলে বলল, না চাচি, আপনাগো সর্বনাশ হইছে। আমান ভাইয়ের পরাণ যায় যায় অবস্থা। বড় পথ দিয়া আসার সময় তার সাইকেল নাকি গাড়ির সাথে ধাক্কা খাইছে, পাটা শেষ, যানটা আবার চইলা যায়। তাড়াতাড়ি চলেন। কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছাতে সবার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ভুল শুনছে না তো? হুতুম প্যাচার কুডাক বুঝি সত্যি হলো। উঠানের এক পাশে থাকা ছোট্ট চৌকি খাটে শুয়ে আছে আমান শেখ। তনয়া বেগম স্বামীর পায়ের মাঝে তেল মালিশ করেছেন। ভাগ্যের জোরে টানা 3 দিন হসপিটালে থাকার পর বেঁচে ফিরেছেন আমান শেখ। তবে হাঁটা চলার শক্তি প্রায় নেই বললেই চলে। গঞ্জের হাটে এই কয়েকদিন তিস্তা বসেছে। বাবা হলো একটি সংসারের বটবৃক্ষ, যে বৃক্ষ নিজের সর্বাঙ্গ দিয়ে রৌদ্র শুষে ছায়া হয়। কিন্তু সেই বটবৃক্ষের একটু ক্ষতিতে তার ছায়ায় থাকা ছোট্ট ছোট বীজগুলো নিস্তেজ হয়ে যায় রৌদ্রের উত্তপ্তায়। বাস্তবতার ঘষাঘাত থেকে বাবা যেভাবে আগলে রাখে, তেমন করে আর কেই বা রাখে?
বাবা অসুস্থ হওয়ার পর বিভিন্ন দুর্যোগ বয়ে যাচ্ছে পরিবারটার উপর। পরিবারটার হাল ধরল উড়ন্ত ছুটন্ত তিস্তা, যে তিস্তার বোকামি দেখে তার মাস্টারমশাই দীর্ঘশ্বাস ফেলে বলেছিল শরীরের যত্ন নিতে কবে শিখবি তুই। আর সে তিস্তা পুরো একটি সংসারের যত্ন নিচ্ছে। এই তো 15টা দিন যে সে দিব্যি কাটালো মাস্টারমশাইয়ের বিহীন, আর তার মাঝে 10 দিন ধরে টানছে সংসারে বোঝা। বটবৃক্ষের ছায়ে থাকা সবচেয়ে ছোট্ট আদুরে বীজটা আজ নিজের সবটুকু উজাড় করে একটু ছায়া দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। আমান সে কতটা ঝিমিয়ে থাকা আকাশটার দিকে তাকিয়ে রইল, খুব গভীরভাবে কি যেন ভাবলো। তারপর খুব গোপনে এক অক্ষমতা মাখানো হতাশার শ্বাস ফেলল। তনয়া বেগম স্বামীর গোপনীয় শ্বাসটার ভয়াবহ আর্তনাদ শুনতে পেলেন বোধহয়। তেলটা স্বামীর বাহাতে মাখতে মাখতে বললেন, নিজেকে আপনি এত অসহায় কেন ভাবছেন? একটু ধৈর্য রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমান শেখ তাকালেন নিজের অর্ধাঙ্গিনীর পানে। মানুষটা তাকে কত বুঝে। সেই 16 বছরের অবুঝ তনয়া আজ 45-এর গিন্নি। তিস্তা পুরো ওর মায়ের মতোই হয়েছে। তনয়া খুব ডানপিটে স্বভাবের ছিল। সংসারের প্রথম কয়েক বছর তো ওর খেলতে খেলতেই গেল, কিন্তু বড় মেয়েটা গর্ভে আসার সাথে সাথে বদলে গেল সব। খেলাঘর ভুলে আঁকড়ে ধরল বাস্তবতার কাঠিন্য মাখা সংসার। পুতুলের জন্য বায়না করা মেয়েটা কোনো কিছুর অপূর্ণতায় কোনো অভিযোগ করতো না। একদম ছটফট করা মানুষটাও তার মেয়েকে দুষ্টুমির জন্য শাসন করতে ভুলেনি। মেজাত হলো পানির মতন, সময়ের গতিবেগে নিজের স্রোত বদলায়। আমান শেখ বেশ হতাশার স্বরে বলল, না, কেন আমি আমাকে এত অসহায় ভাবছি? মেয়েটা আমার হঠাৎ কেমন বড় হয়ে গেল দেখলে? আমার যে এমন বড় মেয়ে দেখতে ভালো লাগে না। চারপাশের মানুষগুলো কেমন শত্রু হয়ে গেল হঠাৎ করে। মেয়েটা দোকানে বসে দেখে সবার কি হুম্বি তুম্বি। তুমি তো দেখলে মেয়েটার না কোনো ক্ষতি হয়ে যায়। স্বামীর কথায় তনয়ার খানিক বুকে মোচড় দিল। এমন চিন্তা যে তার মাথায় আসে না তেমনটা না। যেদিন মেয়েটা প্রথমে দোকানে গিয়ে বসলো, পুরো গ্রাম যেন হুমড়ি খেয়ে পড়লো তাদের বাড়ি। কেউ বলছে মেয়ে মানুষ এত বাড়লে গ্রামে অনাথ সৃষ্টি হবে, কেউ বা বলছে মেয়েটা নষ্টামের পথে পা দিয়েছে, কেউ বা ধিক্কার জানাচ্ছে এমন বেলাল্লাপনার জন্য। কিন্তু এই মানুষগুলোই এক মুঠো চাল দিয়ে তাদের ক্ষুধার দিনে পাশে দাঁড়ায়নি। তনয়া চুপ রইল, একটু ধাতস্থ করলো নিজেকে। তার ভয়টা সে নিজের মাঝে রাখবে। ভয় হলো সংক্রামিত রোগের মতন, যা অনেক কিছু অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে তনয়া বেগম বললেন, আপনি অত চিন্তা করবেন না, ভালো কিছুই হবে। কয়েকদিন পর মেয়েটার পরীক্ষা, ভুলে গেছো তুমি? আমি না, কিছুই ভুলিনি। ও দোকানে যাওয়ার সময় বই সাথে করে নিয়ে যায়, রাত জেগে দেখি পড়াশোনা করে। আপনি ঠিক হয়ে গেলেই তো আবার সব আগের মতো হয়ে যাবে। চিন্তা করবেন না। মেয়ে জাতি সময়ের পরিবর্তে কখনো ফুলের মতো নরম, কখনো কাঁটার মতো ধারালো, আবার কখনো বা পাথরের মতো শক্ত। আমার তিস্তাও সেই জাতেরই। আর কখনো ঠিক হুমুতুমু। আমির আকুতি মাখানো প্রশ্নে তনয়ার ছোট্ট হৃৎপিণ্ড খানা ছলাৎ করে ওঠে। উত্তর যে তার জানা নেই। বড় গাড়ির সাথে সাইকেলটা ধাক্কা খেয়ে পাশের খালে গিয়ে পড়ে। ডান পায়ে হাঁটুর দিকটা বেশ নড়ে গেছে, বা পায়ে হাড় খানিকটা ভেঙেছে। সদরের ডাক্তার তো বলেছেন ঠিক হওয়ার আশা খুব কম, বাকিটা তো উপরওয়ালার হাতে। বিকেল তখন ঠিক 5:30। বিশাল ঝড়োয়া আবহাওয়া দেখে হাটে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। যে যার মতন ছুটছে নিজের বাড়িতে। রেডিওতে বারবার জানানো হচ্ছে সতর্ক বার্তা। ঝড় নাকি বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করবে, হতে পারে বন্যা। সাবধান হতে বলেছে সাধারণ মানুষদের। সমুদ্র উপকূলীয় এলাকা হলো তাদের এলাকা। ভীষণ ভয়ের আশঙ্কা আছে। সাথে গ্রামের পাশেই বিশাল প্রলয়ঙ্কারী তিস্তা নদী। বন্যা হলে বাঁচার উপায় নেই। তিস্তা ও বাবার শখের দোকানখানা বেশ সাবধানে তালা মেরে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। ধুলোবালিতে চোখ ঝাপসা হয়ে আসছে। বড় রাস্তাটা থেকে
নেমে মাটির রাস্তায় হাঁটা শুরু করলো তিস্তা। উদ্দেশ্য দুইটা, বাড়িও পৌঁছে যেতে পারবে খুব দ্রুত, আর মধুসখীকেও দেখা হয়ে যাবে। মাস্টারমশাই গ্রামে নেই শুনে গুনে গুনে দিন 15 হলো। রোজ নিয়ম করে রেল স্টেশনে আর মধুসখীর ঘাটে যায় তিস্তা। রেল স্টেশন যখন তাকে এক আকাশ বিষণ্ণতা। মাস্টারমশাই না আসার শূন্যতা দিয়ে পাঠিয়ে দেয়, তখন মধুসখীর ঘাট হয় আর বিষণ্ণতা নিবারণের আশ্রয়। প্রতিদিনের রুটিনের হেরফের হয়নি আজও। ভীষণ খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও স্টেশন গিয়েছে। মাস্টারমশাই বিহীন ট্রেনটা দেখে হতাশার শ্বাস ফেলেছে, আবার নতুন উদ্যমে এক বুক আশা জমিয়ে ফিরছে বাড়ির পথে। টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়েছে। সময়টা আনুমানিক রাত 8টা কি 9টা হবে। তিস্তার বাড়িতে পাড়া প্রতিবেশীর ভিড় দিকে দিকে লোক ছুটেছে তিস্তার খোঁজে। এমন ঝড় বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন দাঁড়িয়ে আছে তিস্তাদের বাড়ির উঠানে। মেয়েটার দোকান বন্ধ করে বাড়ি তো ফিরছিল, কিন্তু বাড়ি অবধি শেষ পর্যন্ত পৌঁছাতে কেন পারল না, সেই রহস্য জানার জন্যই মানুষ ভিড় জমিয়েছে তিস্তাদের বাড়ির উঠানে। হ্যাঁ, তিস্তা বাড়ি অবধি পৌঁছায়নি, কোথায় গেছে কেউ জানে না। গ্রামের সব জায়গায় প্রায় খোঁজ করা হয়ে গেছে, কিন্তু কোনো খবর পায়নি কেউ। তনয়া বেগম ঠায় বসে আছে ঘরের দরজায়। মেয়েটা তার গেল কোথায়? বাজার থেকে যখন সব লোক বাড়ি ফিরছিল, সে সবাইকে জিজ্ঞেস করেছিল তিস্তা কোথায়। সবার এক জবাব, তিস্তা দোকান বন্ধ করে বাড়ির দিকেই আসছে। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা করে যখন কতগুলো ঘন্টা কেটে গেল, তখন মায়ের মন কু ডাকতে শুরু করলো। খোঁজ নিতে শুরু করলো আশেপাশে। এই বাড়ি ও বাড়ি করতে করতে পুরো গ্রাম ছড়ালো। শেখদের বাড়ির ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মধ্যবয়স্ক পুরোহিত নেপাল ঠাকুর এ কথা শুনে ছুটে আসেন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটছেন তিস্তার খোঁজে। সন্তান হারানোর কষ্ট সে বুঝে। তিস্তার দাদির মাথায় পানি ঢালছে। গ্রামের এক মহিলা মানুষটা অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে। যতই সে কঠিন কথা বলুক, নাতনি যে তার চোখের মণি ছিল। পাড়া প্রতিবেশী নানান কথা বলছে। কেউ বলছে মেয়েটাকে দোকানে বসিয়ে মানুষের লোভ আনিয়েছ, কেউ বা করছে হা হুতাশ, কেউ বা বলছে সব শত্রুদের চাল। সুখ সহ্য হয়নি। পাশের বাড়ির আলতাফিল মা সান্ত্বনার স্বরে বললেন, চিন্তা করো না তোমরা, হয়তো বৃষ্টি দেখে আটকে গেছে, ফিরে আসবো নি। তার সাথে তাল মিলালো আরো 2-1 মহিলা। হঠাৎ আলতাফ ছুটে আসলো, ব্যতিব্যস্ত কণ্ঠে আরেক চাঞ্চল্যকর খবর জানালো। গ্রামের কিনারায় সবচেয়ে ছোট বাড়ির মেয়েটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার দিকে তাদের পালা মুরগিগুলো খুঁজতে বের হয়েছিল, কিন্তু আর ফেরেনি। যেমন হুড়মুড় করে তিস্তাদের বাড়িতে ভিড় জমিয়েছিল, তেমন হুড়মুড় করে ভিড় কমেও গেল। আবার নতুন কিছু শোনার লোভে গ্রামবাসীরা ভিড় জমাবে সে বাড়িতে। মানুষের কাজ তো এটাই, সাহায্য কম করবে কিন্তু মজা লুটবে পুরো 16 আনা। সারা রাত তুমুল বৃষ্টি হলো। তনয়া বেগম ঠায় দরজায় বসে রইলেন। মাঝে গিয়ে শাশুড়ির মাথায় পানি দিলেন। অবাক করা ব্যাপার হলেও সে কাঁদছে না, বরং নিজেকে শক্ত করছে। প্রকৃতির সাথে সাথে যে তাদের জীবনেও বড় ঝড় আসতে চলেছে তা টের পেয়েছে সে। গত রাতে তুমুল বর্ষণের পরও আকাশে এখনো মেঘলা। সকাল হয়েছে যে বোঝাই যাচ্ছে না। কেমন যেন প্রকৃতিতে সন্ধ্যা সন্ধ্যা ভাব। পুরো গ্রামের মানুষ জড়ো হয়েছে ঘোষদের পরিত্যক্ত জমিখানায়। কাল অবধি জমিটা শুকনো খরা ছিল, আজ সে জমিতে হাঁটু সমান কাদায় ভরপুর। আর সেই জমিতে কাদায় মাখামাখি এক কিশোরীর মৃত শরীর। এইটা সেই 15 বছরের কিশোরী যে মুরগি খুঁজতে গিয়ে ভোজ হয়েছে কোনো নরপশুর। মানুষ নামক পশুদের দারুণ খাবার হয়েছে। শরীরটার সাথে সাথে মেয়েটার জানটাও খেয়েছে। অবশ্য বেঁচে থাকলেও সমাজের মানুষ তাকে বাঁচতে দিত না। গ্রামের মানুষদের মাঝে ভীতি তৈরি হলো, মেয়েরা তাহলে আর নিরাপদ না। তিস্তার খোঁজ মিলেনি তখনও। অবশ্য সবাই তিস্তার পরিণতি সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরেছে। হয়তো কোনো এক পরিত্যক্ত জায়গায় এমন ভাবেই পড়ে থাকবে তিস্তা। গ্রামে তখন ভীষণ আলোড়িত খবর তিস্তা।
তার সাথে সাথে একটা গা কাটা দেওয়া খবরও আছে। পুরো একদিনের তুমুল বর্ষণে মধুসখী এখন পানিতে টুইটম্বর। কি সুন্দর জল তার, রূপ যেন তার ধরে না। মধুসখীর বিস্ময় মাখা জীবন্ত রূপ দেখে জেলেদের মুখে তৃপ্তির হাসি, ঘরে আসবে সুখ। দুহাত তুলে কেউ শুকরিয়া জানাচ্ছে সৃষ্টিকর্তার দরবারে। তিস্তাদের বাড়িতে তখন শোকের ছায়া। বাড়ির অধরের ছোট্ট কন্যা বাড়িতে নেই। পুরো এক রাত কেটে আরেকটা দিন কেটেছে। ধরণীর বুকে নেমেছে আধার। মেয়েটা কোথায়? বেঁচে আছে তো? মধ্যাহ্নের মাস্টারমশাই ফিরে এসে পাবে তার তিস্তাকে, নাকি এক আকাশ বিদ্যুৎময় খবর পাবে? আচ্ছা, মধ্যাহ্নের মাস্টারমশাই আদৌ ফিরবে তো? বিষণ্ণ ক্লান্ত বিকেল। আকাশটা আধার না, তবে খানিকটা ঘোলাটে। আসমানির রাঙা পাঞ্জাবিটা আটশাট হয়ে লেগে আছে প্লাবনীর চওড়া শরীরের সাথে। আসমানির সাথে শুভ্রা রঙের পাঞ্জাবিটা যেন স্নিগ্ধ পুরুষের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। পরপর 3 জোড়া পা ব্যস্ত গতিতে এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। এক জোড়া পায়ের মালিক প্লাবন, আরেক জোড়া পা তার মায়ের, আর আরও এক জোড়া কোমল নারীর পা এগিয়ে যাচ্ছে। আর একটু পর বোধহয় ঝড় হবে, ভীষণ ঝড়। তার আগে বাড়ি পৌঁছাতে হবে যে দ্রুত। জায়গাটা ঠিক সদরঘাটের কাছাকাছি রাজকীয় এক বাড়ির সামনের বড় রাস্তা। বিশাল প্রাচুর্য ঘেরা এক মহল দেখা যাচ্ছে লোহার গেটটার ভেতরে। দেশের রাজধানী বলে কথা, দু একটা দারুণ প্রদর্শন তো থাকতেই হয়। প্লাবনের মা উচ্ছ্বাসিত কণ্ঠে প্লাবনের উদ্দেশ্যে বলল, বাবু, এটা কিসের দালান রে? মহলটা তো রাজকীয়, নিশ্চয়ই কোনো ঐতিহাসিক জায়গা, তাই না? প্লাবন হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকায়, তারপর হাঁপিয়ে ওঠা ছোট্ট শ্বাসটা ফেলে সামনে বন্ধ দরজার দুপাশে লাল মহলটার দিকে তাকিয়ে রয়। তার উত্তর দিতে ইচ্ছে করছে না। আজকাল মায়ের কোনো কিছুই তার ভালো লাগছে না। কিন্তু এদিন দুনিয়ায় মা বড্ড একা, তাই পারছে না সেই ইচ্ছাটা প্রকাশ করতে। প্লাবনদের পাশে থাকা শাড়ি পরা অল্প বয়সী রমণী বোধহয় বুঝতে পারে প্লাবনের মনোভাব। সে দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ঝরঝরে কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ পুপিমণি, এটা ঐতিহাসিক জায়গা। আপনি হয়তো শুনছেন আহসান মঞ্জিল সম্পর্কে। এটা সেই মহল। এর প্রতিষ্ঠা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এটার নামকরণ করে। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। 1872 খ্রিস্টাব্দে শেষ হয়। দীর্ঘ অনেক দিনের যত্নে গড়া মহল এটা। ভেতরের পরিবেশ অসাধারণ। নবাবদের রাজকীয় চাল চলনের বেশ নিখুঁত প্রমাণ এটা। আপনাকে আমি বরং একদিন ঘুরতে নিয়ে আসব। এখানে নবাবদের স্নানাগার হতে বিশ্রাম কক্ষ অবধি সবটুকু জলজল সৌন্দর্যের নির্দেশন আছে। বর্ষা বেগম চোখ দুখানা কৌতূহলে ছলছল করে ওঠে। তার চেয়ে বেশি সে গর্ববোধ করে নিজের পছন্দের উপর। মেয়েটা কত কিছু জানে। এমনি এমনি কি আর মেয়েটাকে তার মনে ধরেছে? প্লাবন চুপ করে আর 2 কদম এগোতেই পেছন থেকে চিরপরিচিত ডাকটা ভেসে এলো। শহরে আসার পর ডাকটা যেন বিলীনই হয়ে গিয়েছিল। প্লাবন 1 সেকেন্ডও নষ্ট না করে পেছন ফিরে তাকায়। ততক্ষণে ধুতি আর ঢিলে ফতুয়া পরা বেশ বটে। বেটে গোলগাল লোক এগিয়ে এসেছে। কালো চামড়ায় ছুটে আসার জন্য সদ্য জন্ম নেওয়া ঘাম উকি দিচ্ছে। লোকটা প্লাবনের সামনে এসে হাতের উল্টো পিঠে মুখের ঘামখানা বেশ খানিকটা মুছে নিল। হাত জোর করার ভঙ্গিতে বললেন, পেন্নাম নিবেন মাস্টার মশাই? তা আপনার শরীর ভালো তো? আমারে চিনেছেন? আমি হরপ্রসাদ ঠাকুর, ভূমির জেঠতুতো ভাই। অকপটে নিজের পরিচয় গড়গড় করে মুখস্থ পড়ার মতো বলে থামলেন সিদে সাদা লোকটা।
প্লাবন মলিন হাসল। অবহেলার বাতাসে পথের ক্ষণিকটা মলিন ধুলো উড়ে গেল বোধহয়। আশেপাশে তখন ঘোলাটে ভাবটা গভীর হলো। মানুষজন তেমন নেই। কিছু ফল ব্যবসায়ীর তাজা ফলগুলো একটু সজীবতা হারিয়েছে। সারা দিনে তপ্ত রোদের উত্তপ্ততায় তার সেই সামান্য অসজীব ফলগুলো গুটিয়ে নিচ্ছে তারা। বাড়ি যেতে হবে, অত রাত অবধি বেচা কেনা করা যায় না এখানে। প্লাবন ভদ্রতার সহিতে উত্তর দিল। প্রণাম হরপ্রসাদ, তোমায় চিনব না? কি বলছো এসব? কেমন আছো তুমি? মাস্টার মশাইয়ের প্রশ্নে হরপ্রসাদ বেশ খুশি হলো। যাক, তাকে এত বড় মানুষটা মনে রেখেছে, সেটাই তো অনেক। খুশিতে জলজল করা চোখখানা নিয়ে লোকটা বলল, ভালো আছি। আপনার কুশলাদি বলেন।